আলাইকুম ছোট বন্ধুরা, চলো আজকে আমরা শিখব প্রাথমিক বিজ্ঞান চতুর্থ শ্রেণী বইয়ের অধ্যায় ১ জীব ও পরিবেশ। অধ্যায়টিতে কি কি আছে চলো দেখে নেওয়া যাক। অধ্যায় ১ জীব ও পরিবেশ। পরিবেশে জীব। আমাদের চারপাশে রয়েছে নানা বস্তু জীব, অর্থাৎ আমরা যেখানে আছি দেখো, তুমি তোমার চারপাশে তাকালে দেখতে পাবা নানা ধরনের বস্তু দেখতে পাবা এবং জীবও দেখতে পাবা। যেমন তুমি একটু বাইরের দিকে যদি তাকাও তাহলে দেখতে পাবা যে পাখি উঠছে, হাঁস, মুরগি, তারপরে কুকুর, বিড়াল, তাই না? এগুলো হচ্ছে জীব। আবার বস্তুর মধ্যে অনেক কিছুই রয়েছে, যেমন উদ্ভিদ, তারপরে তুমি যে মোবাইল ফোনটা ইউজ করছো বা ল্যাপটপটা ইউজ করছো সেটাও বস্তুর মধ্যে পড়ছে, তুমি যে টেবিলে বসে আছো, চেয়ারে বসে, সেটাও বস্তু। তো সবকিছু মিলেই আমাদের এই পরিবেশ। বিভিন্ন ধরনের পরিবেশ রয়েছে, বিভিন্ন ধরনের পরিবেশ রয়েছে, যেমন প্রাকৃতিক পরিবেশ এবং মানবসৃষ্ট পরিবেশ। দেখো এখানে কি বলেছে যে প্রাকৃতিক পরিবেশ, তাই না, এবং মানুষের তৈরি পরিবেশ। এই দেখো এখানে প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের তৈরি পরিবেশ। অ্যাকচুয়ালি প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের তৈরি পরিবেশটা কি? প্রাকৃতিক পরিবেশ হচ্ছে যেগুলো প্রাকৃতিকভাবে তৈরি করা আছে। যেমন এই যে গাছপালা, এখানে একটা ছবি আছে, তুমি যদি খেয়াল করো তাহলে দেখতে পাবা এই ছবিটাতে এখানে বলা আছে যে এটা ছবিটাতে এখানে দেখা যাচ্ছে যে গাছপালা রয়েছে, তারপরে হরিণ রয়েছে, পাখি আছে, এই যে নদী আছে, এগুলো সবই হচ্ছে কিন্তু প্রাকৃতিক পরিবেশ, যেগুলো আগে থেকে তৈরি করা। অপরদিকে মানুষের তৈরি পরিবেশ কি কি দেখো, এখানে দেওয়া আছে মানুষের তৈরি পরিবেশ। এই যে দেখো বিল্ডিং গুলো রয়েছে, তারপরে বাস, গাড়ি, তারপরে এই যে সুন্দর সুন্দর ভাস্কর্য রয়েছে, এইগুলো হচ্ছে সব এই মানুষের তৈরি পরিবেশ। বিভিন্ন পরিবেশে বিভিন্ন ধরনের জীব বসবাস করে, মানে এক এক ধরনের পরিবেশে এক এক ধরনের জীব বসবাস করে। এই অধ্যায়ে আমরা বেঁচে থাকার জন্য যা প্রয়োজন সে সম্পর্কে জানবো। অ্যাকচুয়ালি তুমি যে মানুষ, তোমার বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন সেটা সম্পর্কে আজ আমরা পড়বো। চলো দেখে নেওয়া যায়। এখানে প্রশ্ন বলেছে কি দেখো, বেঁচে থাকার জন্য জীবের কি কি প্রয়োজন। জীবের কি কি প্রয়োজন তুমি কি একটু ভাবতে পারবা যে অ্যাকচুয়ালি তোমার বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন হতে পারে? তুমি একটু চিন্তা করো যে তোমার বেঁচে থাকার জন্য আসলে কি কি প্রয়োজন। এই যে তুমি যে একটা বাসায় রয়েছে, তো তোমার বাসা একটা দরকার, তাই না? আবার তুমি যে শ্বাস গ্রহণ করছো, এই শ্বাস না গ্রহণ করলে তুমি কি আসলে বেঁচে থাকতে পারবা? কখনোই না। তারপরে খাদ্য, তুমি যে খাদ্য গ্রহণ করছো, খাদ্য গ্রহণ থেকে তুমি কিন্তু শক্তি পাচ্ছ। খাদ্য গ্রহণ না করলে তুমি কিন্তু শক্তি পাবা না, ফলে তুমি বেঁচে থাকতে পারবা না। এখানে বলা আছে যে অ্যাকচুয়ালি কি কি দরকার, চল আমরা দেখে নিই একটু। এইখানে দেখো, বেঁচে থাকার জন্য জীবের খাদ্য, আবাসস্থল, আশ্রয়স্থল, পানি ও বায়ু প্রয়োজন। তাহলে এখানে কয়টা বিষয় বলছে দেখো তো, ৫টা। খাদ্য, যেটা আমি বললাম, তোমার কিন্তু খাদ্য প্রয়োজন। আবাসস্থল, আবাসস্থল মানে কি, যে তুমি যে বাসা, তুমি যেখানে থাকো সেটাই হচ্ছে আবাসস্থল। আশ্রয়স্থলটা কি? আশ্রয় হচ্ছে যেখানে তুমি আশ্রয় নাও, অনেকটা আবাসস্থলের মতো আশ্রয়স্থল। আবাসস্থলটা কোন ক্ষেত্রে ইউজ করা হয় এবং আশ্রয়স্থলটা কোন ক্ষেত্রে ইউজ করা হয় সেটা আমরা পরবর্তীতে আমরা জানতে পারবো। তারপর একটা দেখো যে পানি এবং বায়ু প্রয়োজন। চলো নিচের দিকে গিয়ে দেখি অ্যাকচুয়ালি আর কি কি রয়েছে। এখানে বলা আছে যে পানি, এই যে আমরা যে পানিটা দেখলাম, এই পানি সম্পর্কে এখন আমরা এখানে বর্ণনা না দিব। আসলে পানি, খাদ্য, প্রথমে আমরা সরি প্রথমে খাদ্য দেওয়া আছে, তো খাদ্য সম্পর্কে আমরা একটু পড়ি। দেখো খাদ্য প্রাণীর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান। তাহলে কি বলতো, প্রয়োজনীয় পুষ্টি উপাদান ও শক্তি পেতে অবশ্যই খাদ্য গ্রহণ করা প্রয়োজন। তাহলে কি, এই যে তুমি যে কাজকর্ম করবা, চলাফেরা করবা, তুমি যে পড়ালেখা করবা, তুমি যে খেলাধুলা করবা, এগুলোর জন্য তোমার কিন্তু পুষ্টি দরকার, আবার শক্তিও দরকার, এবং পুষ্টি এবং শক্তি তুমি একমাত্র খাদ্য থেকে গ্রহণ করতে পারবা। এই খাদ্য তারা পরিবেশের উদ্ভিদ ও প্রাণী, অন্যান্য প্রাণী পেয়ে থাকে। উদ্ভিদেরও শক্তি পুষ্টি প্রয়োজন।
উদ্ভিদের শক্তি পুষ্টি প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। কারণ তুমি যেমন একটা জীব, উদ্ভিদও একটা জীব। ও যদি শক্তি পুষ্টি না পায় তাহলে সে খাদ্য তৈরি করবে কিভাবে এবং সে বেঁচে থাকবে কিভাবে? এজন্য তারাও খাদ্য পুষ্টি দরকার হয়। তবে এখানে কি বলেছে? তবে এরা প্রাণীর মতো খাদ্য গ্রহণ করে না। কিন্তু ওরা যে আমরা যেমন তুমি আমি যেভাবে মনে করো যে ভাত খাই, গরু মাংস খায়, মুরগির মাংস খায়, মাছ খায়, এগুলো কিন্তু ওরা কিন্তু খায় না নরমালি। ওরা কি করে? ওরা নরমালি পানি তোমাদের শিকড়ে ওদের শিকড়ের সাথে যে মূলরোম রয়েছে, সেই মূলরোমের মাধ্যমে তারা মাটি থেকে পানি শোষণ করে এবং এই পানির মাধ্যমেই ওরা বেঁচে থাকে। উদ্ভিদের এখানে কি বলেছে দেখো, উদ্ভিদের নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। আচ্ছা, তাহলে এখানে কি বলছে? উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। তুমি ইচ্ছা করলে নিজের খাদ্য কিন্তু নিজে তৈরি করতে পারবা না। তুমি কি করতে পারবা? তুমি হচ্ছে রান্না করতে পারবা। কিন্তু তুমি কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে কখনোই পারবা না। তুমি কি কখনো ধান তৈরি করতে পারবা? না, তুমি গাছ লাগাতে পারবা। ধানের গাছ লাগাতে পারো। তুমি কি আপেল কখনো নিজে নিজে তৈরি করতে পারবা? তুমি আপেলের গাছ লাগাতে পারবা। কিন্তু আপেল কিন্তু তৈরি করতে পারবা না। কিন্তু উদ্ভিদ কি করে? উদ্ভিদ মানে কি? গাছ। গাছ তো নিজেই আপেল তৈরি করে। তুমি যে ধান যে ভাতটা খাও সে ভাতটা আসে ধান থেকে। সে ধান তো নিজেই একটা গাছ। সে তো নিজের খাদ্য নিজেই তৈরি করে। তারপর দেখো আবাসস্থল। আবাসস্থল ও আশ্রয়স্থল সকল জীবের আবাসস্থল প্রয়োজন। কেন প্রয়োজন আবাসস্থল সকল জীবের প্রয়োজন? অবশ্যই আবাসস্থল প্রয়োজন। আবাসস্থল ছাড়া কি কখনো থাকতে পারবো? তুমি বাসা ছাড়া কখনো থাকতে পারবা? কখনোই থাকতে পারবা না। এখানে কয়েকটা বিষয় বলেছে, এগুলো আমরা এখন দেখবো। দেখো, এই যে আমি তোমাকে বলছিলাম আবাসস্থল এবং আশ্রয়স্থলের মধ্যে মেন পার্থক্যটা কোথায়, সেটা এখানে ব্যাখ্যা করা হয়েছে। যে উদ্ভিদ যে জায়গায় জন্মে, ঠিক আছে? উদ্ভিদ যে জায়গায় জন্মে ও প্রাণী যে বিশেষ জায়গায় বাস করে সেটাই হচ্ছে আবাসস্থল। এখানে কি বলছে? উদ্ভিদ যে জায়গায় জন্মে, এই যে উদ্ভিদ যে জায়গায় জন্মে, মানে উদ্ভিদটা তোমার যে তোমার মাঠে মনে করো একটা জায়গায় জন্মাইলো তোমার বাসার পাশে, বা প্রাণী যে জায়গায় বসবাস করে মানে তুমি যেখানে থাকো সেটাই কিন্তু আবাসস্থল। সেটাই তোমার আবাসস্থল এবং সেটা হচ্ছে উদ্ভিদেরও আবাসস্থল। বা প্রাণীর আশ্রয়স্থলও প্রয়োজন। প্রাণীর আশ্রয়স্থলও প্রয়োজন। আশ্রয়স্থল কি? দেখো, আশ্রয়স্থল হচ্ছে প্রাণীর জন্য একটি নিরাপদ স্থান যা তাকে আক্রমণকারী প্রাণী ও বিরূপ আবহাওয়া যেমন ঝড় বাদল থেকে রক্ষা করে। কোনো কোনো প্রাণী যেমন পাখি আশ্রয়ের জন্য গাছে বসবাস করে। অর্থাৎ আশ্রয়স্থলটা কি, তুমি যখন কোনো একটা বিরূপ আবহাওয়ায় পড়বা যেমন ঝড় বৃষ্টি হবে, তখন তোমার একটা আশ্রয়ের জন্য একটা জায়গা দরকার। সেটা হচ্ছে আশ্রয়স্থল। যেমন সাধারণত পাখিরা কি করে, যে উদ্ভিদে বা গাছে বাসা তৈরি করে, এটাই তাদের আবাসস্থল। চলো এবার আমরা দেখি পানি সম্পর্কে পড়বো। আচ্ছা, পানি পানি ছাড়া কি তুমি কখনো বাঁচতে পারবা? কখনোই না। তোমার অবশ্যই পানি প্রয়োজন বেঁচে থাকার জন্য। এখানে বলেছে পানি ছাড়া কোনো জীবই বাঁচতে পারে না, কখনোই পারে না। তুমি বাঁচতে পারবে না, উদ্ভিদ বাঁচতে পারবে না, অন্য কোনো মানুষ বা প্রাণী কেউ বাঁচতে পারবে না। পানি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলেছে উদ্ভিদ খাদ্য তৈরিতে পানি ব্যবহার করে। খাদ্য তৈরিতে পানি ব্যবহার করে। এই যে উদ্ভিদ যে, তুমি জানো কিনা আমি জানি না, হয়তো জানো না। তোমরা যখন ক্লাস 5 এ উঠবা তখন জানবা যে উদ্ভিদ খাদ্য তৈরিতে কয়েকটা জিনিস ইউজ করে খাদ্য তৈরি করে। তার মধ্যে একটা হচ্ছে পানি। তারপরে আরেকটা রয়েছে যে সূর্যের আলো। এগুলো ইউজ করে নরমালি পানি এবং কার্বন ডাই অক্সাইড ইউজ করে, এই ৩ টে জিনিস ইউজ করে শর্করা জাতীয় খাদ্য এবং অক্সিজেন উৎপন্ন করে। সুতরাং অবশ্যই পানি কিন্তু প্রয়োজন। উদ্ভিদ খাদ্য তৈরিতে পানি ব্যবহার করে। সে যদি পানি ব্যবহার না করে সে খাদ্য তৈরি করতে পারবে না। সে খাদ্য তৈরি না করলে সেও মারা যাবে, আমরাও মারা যাব। এরপরে কি বলেছে? প্রাণী তার খাদ্য পরিপাকের জন্য পানি পান করে। এই যে তুমি যে ভাত খাও, সে ভাতের সাথে তোমাকে অবশ্যই তো খাইতে হয় পানি। তাছাড়া তুমি কি আসলে কি বাঁচবা? কখনোই বাঁচবা না। তোমাকে অবশ্যই পানি পান করতে হয়।
আবার অনেক উদ্ভিদ ও প্রাণী পানিতে বসবাস করে। হ্যাঁ, তুমি তো জানোই। যেমন তুমি যদি পুকুর বা নদীতে গিয়ে দেখো তাহলে দেখবা যে নিচের দিকে অনেক উদ্ভিদ আছে যারা পানিতে বসবাস করে। আবার মাছ, কাঁকড়া, বিভিন্ন ধরনের সাপ, কুমির এরাও কিন্তু পানিতে বসবাস করে। এবার আসি আমরা বায়ুতে। জীবের জন্য বায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই বায়ুর কিন্তু গুরুত্ব অনেক অনেক বেশি। তুমি বায়ু ছাড়া কিন্তু এক মুহূর্ত থাকতে পারবা না। তুমি কি নিঃশ্বাস বন্ধ করে বেশিক্ষণ থাকতে পারবা? সর্বোচ্চ ১-২ মিনিট। তারপরে তোমার কিন্তু সমস্যা হবে এবং তুমি যদি নিঃশ্বাস না পাও তাহলে কিন্তু তুমি মারাও যাবা। চলো দেখি এখানে কি কি বলেছে। জীবের জন্য বায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্ভিদ খাদ্য তৈরির সময় বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। এখানে কি বলেছে তুমি একটু ভেবেছো? উদ্ভিদ যখন খাদ্যটা তৈরি করে তখন কি করে? কার্বন ডাই অক্সাইড বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। আবার প্রাণী কি করে? প্রাণী ও উদ্ভিদ উভয় শ্বাস গ্রহণের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে এবং অন্যান্য প্রশ্বাসের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। তাই না? আচ্ছা, অর্থাৎ কি বলছে? প্রাণী ও উদ্ভিদ উভয় বায়ু থেকে শ্বাস গ্রহণের সময় অক্সিজেন গ্রহণ করে এবং প্রশ্বাসের মধ্যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। কিন্তু উদ্ভিদ যখন খাদ্য তৈরি করবে তখন কিন্তু শুধুমাত্র কার্বন ডাই অক্সাইডটাই গ্রহণ করে এবং এই কার্বন ডাই অক্সাইডটা কিভাবে পায়? এই যে তুমি যে নিঃশ্বাসটা ছেড়ে দাও এর মাধ্যমে তোমার নিঃশ্বাস ছাড়ার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড কিন্তু বায়ুতে প্রবেশ করে। এই বায়ু আবার উদ্ভিদ গ্রহণ করে সে আবার খাদ্য তৈরি করে এবং অক্সিজেন ত্যাগ করে, সেই অক্সিজেন আবার তুমি গ্রহণ করো। এভাবে জীবের বেঁচে থাকার জন্য এ দেখো এখানে কি বলেছে, জীবের বেঁচে থাকার জন্য সকল উপাদান পরিবেশ জীব পরিবেশ থেকেই পেয়ে থাকে। বুঝেছো? অর্থাৎ বেঁচে থাকার জন্য যেসব উপাদান প্রয়োজন সেসব আমরা পরিবেশ থেকেই পেয়ে থাকি। আচ্ছা, আমরা অনেকক্ষণ থেকে বলছি যে খাদ্য তৈরি করার জন্য উদ্ভিদ কাজ করে, উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে, পানি গ্রহণ করে বা পরিবেশ থেকে ক্লোরোফিলের সহায়তা ইউজ করে, তারপরে সূর্যের আলো ব্যবহার করে। চলো তাহলে দেখে নেওয়া যাক এখানে কি কি আসলে কাজ, কি কি তাদের প্রয়োজন খাদ্য তৈরি করার জন্য, উদ্ভিদের কি কি প্রয়োজন। এখানে বলেছে কি উদ্ভিদে বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান কি করতে হবে, নিচের ছকের মাধ্যমে একটা ছক তৈরি করো। আচ্ছা, এই ছকটা তুমি তৈরি করে নিলা। এগুলো নর্মালি পরীক্ষায় আসে না, কিন্তু এগুলো বিভিন্ন কাজের জন্য তোমাদের ক্লাস টিচাররা তোমাকে দিতে পারে। এখানে কি বলেছে, ছোলার চারা গাছ সহ ৩টি টব তৈরি করা। এই যে দেখো এখানে ৩টা টব তৈরি করতে বলছে এভাবে। আচ্ছা, তারপরে কি বলেছে যে নিচে দেখানো চিত্রের মতো করে টব ৩টি সাজাই। টব ১ এবং টব ৩ সূর্যের আলোতে রাখি। এইটা এবং এইটা এই দুটা কিন্তু সূর্যের আলোতে রাখছে। দেখো তোমরা কি আসলে দেখতে পাচ্ছ? আমার মাউসের কার্সরটা তুমি যদি খেয়াল করো তাহলে দেখতে পাবা। দেখো এইটা এবং এইটা এই দুটা কিন্তু সূর্যের আলোতে রাখছে এবং ২ নাম্বার টপ ২ এই যে দেখো এটা টপ ২ তাই না? এই টপ ২টা কি করছে, মোটা কাগজের মধ্যে বাক্সের মধ্যে ঢেকে রাখছে। এই যে এটা মোটা একটা কাগজ। তাহলে এখানে কি হয়েছে, এখানে সূর্যের আলো কিন্তু সরাসরি কিন্তু এখানে পড়ছে, কিন্তু এটা কিন্তু সূর্যের আলো কিন্তু এই গাছের মধ্যে কিন্তু যাতে পাচ্ছে না। ঠিক আছে, এটা হচ্ছে যে উপরে যে মোটা কাগজ এর উপর পড়ছে কিন্তু গাছ কিন্তু আলো কিন্তু পাচ্ছে না। আবার এটা আবার এবার এটা আবার কিন্তু গাছের উপর পড়ছে, এই আলোটা কিন্তু সরাসরি গাছের উপর পড়ছে। এবার আমরা নিচের দিকে একটু যাই, কি কি বলা আছে। টব ১ এবং টব ২ প্রতিদিন পানি দিব। আচ্ছা দেখো এটাতে পানি দেওয়া হয়েছে, এটাতেও পানি দেওয়া হয়েছে, কিন্তু টব ৩ এ পানি দিব না। এটাতে আবার কি দেয়নি, এখানে আবার পানি দেয়নি। কয়েক সপ্তাহ পর ৩টি টবের চারা বৃদ্ধির তুলনা করি। মানে কয়েকটা সপ্তাহ তুমি অপেক্ষা করতে বলছে, তারপরে দেখবা যে এই টবের চারাগুলো কত তাড়াতাড়ি লম্বা হচ্ছে। তারপরে পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য ছকে লিখি, কাজটি নিয়ে সফরের আলোচনা করে। এটা উত্তর এখানে দেওয়া আছে। দেখো যে টব ১, এই টব ১ এ কি হয়েছে অ্যাকচুয়ালি, এখানে সূর্যের আলো এবং পানি থাকবে। টব ১ এ কিন্তু তুমি উপরে যদি দেখো একটু খেয়াল করে তাহলে কিন্তু
এখানে টপ 1 এ কিন্তু সূর্যের আলোও দিয়েছ আবার পানিও দিয়েছ, তাই না? কিন্তু টপ 2 এ কি করেছ? টপ 2 এ হচ্ছে সূর্যের আলো কিন্তু দাওনি। এই সূর্যের আলোটা কিন্তু আসেনি। কিন্তু পানি দিয়েছ আবার। আবার পানি দিয়েছ। আবার 3 নাম্বার টবে কি করেছ তুমি? সূর্যের আলো দিয়েছ কিন্তু পানি দাওনি। সেটাই এখানে বলেছে। দেখো টব 1 এ সূর্যের আলো পানি থাকবে। টব 2 এ সূর্যের আলো থাকবে না কিন্তু পানি থাকবে। এবং 3 এ সূর্যের আলো থাকবে কিন্তু পানি থাকবে না। তাহলে কি দেখতে পাবো আমরা? তো টব 1 এর ক্ষেত্রে দেখো, টব 1 এর ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে চারাটা ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু টব 2 এর ক্ষেত্রে কি বলছে? ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে না। কাণ্ড এবং পাতার রং হলুদ হয়ে গেছে। আচ্ছা, এটা একটু বুঝাই দেই। চারাটি ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে কেন? চারা বৃদ্ধি পাওয়ার জন্য 2 টা জিনিসই তোমার প্রয়োজন। সূর্যের আলোও প্রয়োজন, পানিও প্রয়োজন। যেকোনো একটা দিলে আরেকটা দিবা না, তাহলে কিন্তু গাছটা কিন্তু বৃদ্ধি পাবা না। টব 2 এ কি হয়েছে? টব 2 এ আবার সূর্যের আলো দিয়েছো তুমি, কিন্তু সূর্যের আলো দাওনি, কিন্তু পানি দিয়েছ। ফলে উদ্ভিদের চারা কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। কাণ্ড এবং পাতার রং হলুদ হয়ে যাচ্ছে। কেন হলুদ হয়ে গেছে? কারণ সে সূর্যের আলো পায়নি। সূর্যের আলো না পাওয়ার কারণে তার কাণ্ড এবং পাতার রং হলুদ হয়ে যাচ্ছে। এবার 3 নম্বরে কিন্তু তুমি 3 নম্বর টবে সূর্যের আলো দিয়েছ কিন্তু পানি দাওনি। ফলে পানি না দেওয়ার ফলে চারা গাছটা শুকিয়ে মারা গেছে। দেখো এখানে কি বলছে? শুকিয়ে গেছে বা মারা গেছে। অর্থাৎ তুমি যে পানি ছাড়া কি বাঁচতে পারবা? বাঁচতে পারবা না তো। সেভাবে উদ্ভিদও কখনো বাঁচতে পারবে না। আমরা কিন্তু উপরে পড়ে গেছি। উদ্ভিদও কখনো পানি ছাড়া বাঁচতে পারবে না। এখানে পর্যবেক্ষণের ভিত্তিতে আলোচনা করো। এইগুলো ওইভাবে অত প্রয়োজন নেই। আসো আমরা সারসংক্ষেপটা দেখি। যে সূর্যের আলো ও পানি ছাড়া উদ্ভিদ বাঁচতে পারে না। খুবই ইম্পর্টেন্ট। সূর্যের আলো এবং পানি ছাড়া কখনোই উদ্ভিদ বাঁচতে পারবে না। সরি। উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে পানি এবং কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে তার প্রয়োজনীয় খাদ্য তৈরি করে। অর্থাৎ উদ্ভিদে যে সূর্যের আলোর উপস্থিতি তোমরা তো দেখলাই পরীক্ষাটার মাধ্যমে। সূর্যের আলোর উপস্থিতিতে পানি এবং কার্বন ডাই অক্সাইড সে গ্রহণ করে। তার মাধ্যমে কি করে? প্রয়োজনীয় খাদ্য তৈরি করে। প্রয়োজনীয় খাদ্য তৈরি করে। উদ্ভিদের খাদ্য মূলত শর্করা। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা তোমরা দাগ দিয়ে রাখো তোমাদের বইয়ে। এটা তোমাদের পরীক্ষাতে আসতে পারে। তো উদ্ভিদের খাদ্য কি রকম? শর্করা। উদ্ভিদ কিন্তু কখনো আমিষ জাতীয় খাদ্য বা স্নেহ জাতীয় খাদ্য তৈরি করতে পারে না। শুধু তারা শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। অধিকাংশ খাদ্য উদ্ভিদের পাতায় সৃষ্টি হয়। অধিকাংশ খাদ্য কি করে? যে নরমালি যে উদ্ভিদের পাতা আছে সেই পাতাতে তৈরি হয়। দেখো এখানে বলা আছে। খাদ্য তৈরির জন্য প্রয়োজনীয় পানি উদ্ভিদ মূল দিয়ে মাটি থেকে শোষণ করে। এই যে তুমি যে উদ্ভিদ যে বৃদ্ধি পাবে বা খাদ্য তৈরি করবে তার জন্য যে পানি তার প্রয়োজন সেটা উদ্ভিদ মূল বা যে শিকড়। তুমি কি দেখতে পাচ্ছ আমার মাউসের কার্সরটা হাতটা? এটার দিকে খেয়াল রাখো। এই শিকড়ের মাধ্যমে সে মাটি থেকে পানি গ্রহণ করছে। সে মাটি থেকে পানি শোষণ করছে। অন্যদিকে বায়ুমণ্ডল থেকে দেখো, অন্যদিকে কি বলছে? বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। কার্বন ডাই অক্সাইড কই থেকে তারা পায়? এই যে আমরা যখন নিঃশ্বাস ছেড়ে দেই, তুমি যখন নিঃশ্বাস ছেড়ে দিচ্ছ তখন তোমার না তখন তুমি কিন্তু কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছ। সেই কার্বন ডাই অক্সাইড সে আবার গ্রহণ করে। এই প্রক্রিয়ায় উৎপাদিত অক্সিজেন উদ্ভিদ বায়ুমণ্ডলে নির্গত করে। উদ্ভিদের বেঁচে থাকা ও বৃদ্ধির জন্য প্রয়োজনীয় শক্তি তারা খাদ্য থেকেই পেয়ে থাকে। অবশ্যই বায়ুমণ্ডলে নির্গত করে এবং উদ্ভিদের যে বেঁচে থাকা এবং বৃদ্ধির জন্য প্রয়োজনীয় শক্তি তারা অবশ্যই খাদ্য থেকে পেয়ে থাকে। তাছাড়া সে কি আসলে শক্তি পাবে? কোথা থেকে পাবে? অবশ্যই খাদ্য থেকে সে বেঁচে থাকে, বৃদ্ধির জন্য শক্তিগুলো পেয়ে থাকে। খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যের আলো, পানি ও
বায়ুর কার্বন ডাই অক্সাইড প্রয়োজন। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা দাগ দিয়ে রাখো, এটা তোমাদের পরীক্ষাতে আসবে। তো খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যের আলো, পানি ও বায়ুর কার্বন ডাই অক্সাইড প্রয়োজন। কি কি প্রয়োজন? তিনটা বিষয়, তিনটা জিনিস। দেখো, একটা সূর্যের আলো, একটা পানি এবং বায়ুর কার্বন ডাই অক্সাইড। সূর্যের আলো, পানি এবং বায়ুর কার্বন ডাই অক্সাইড, এই তিনটা বিষয় প্রয়োজন। সূর্যের আলো, এই যে উপর থেকে সে পায়, সূর্যের আলো পাচ্ছে, তাই না? এটা হচ্ছে সূর্যের আলো। তারপরে কি বলেছে যে পানি, দেখো এই যে পানি, এই পানি এবং বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড, এই যে কার্বন ডাই অক্সাইড বাতাস থেকে সে গ্রহণ করবে, গ্রহণ করে সে কিন্তু খাদ্য তৈরি করবে, তাছাড়া সে কিন্তু খাদ্য তৈরি করতে পারবে না। এখানে বলেছে খাদ্যের জন্য উদ্ভিদ ও প্রাণীর মানুষের উপর নির্ভরশীলতা। বেঁচে থাকার জন্য মানুষের খাদ্য প্রয়োজন, অবশ্যই। তুমি বেঁচে থাকতে তোমার খাদ্য প্রয়োজন না? অবশ্যই তোমার খাদ্য প্রয়োজন। মানুষ বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী হিসেবে খাদ্য গ্রহণ করে। চলো আমরা দেখি খাদ্যের জন্য মানুষ কিভাবে উদ্ভিদ ও প্রাণীর উপর নির্ভরশীল। এখানে দেখো এই যে খাদ্যগুলো বলেছে, এগুলো একটু নিজে নিজে দেখবা, এটা অত বেশি ইম্পর্টেন্ট না যেগুলো তোমাদের পরীক্ষাতে দিবে। তারপর তোমাদের একটু হালকা করে আমি বলে দিতে পারি। এখানে বলেছে নিচে দেখানো ছকের মতো করে খাতায় একটি ছক তৈরি করো। তুমি এইভাবে একটা ছক তৈরি করে নিবা, ঠিক আছে? যে এরকম একটা ছক তৈরি করে নিবা। তবে নিচের ছবিতে দেখানো উদ্ভিজ্জগুলো উদ্ভিজ্জ খাদ্য এবং প্রাণীজ খাদ্য বাছাই করে ছকটি পূরণ করো। ফার্স্টে সহপাঠীতে আলোচনা নিয়ে করো। অর্থাৎ তুমি তোমাদের বন্ধুদের নিয়ে এরকম একটা ছক তৈরি করবা। ছক তৈরি করে কোনটা উদ্ভিজ্জ খাদ্য, উদ্ভিজ্জ খাদ্য মানে কি, যেগুলো উদ্ভিদ থেকে এসেছে, এবং প্রাণীজ খাদ্য হচ্ছে যেসব প্রাণী থেকে এসেছে। আমি একবার বলে দিই, এখানে দেখো, এখানে কি বলেছে, এটা হচ্ছে আনারস, তারপরে কলা, এটা মনে হয় আম, এগুলো কিন্তু সব ফলমূল। এই ফলমূলগুলো কই থেকে এসেছে? এগুলো হচ্ছে উদ্ভিজ্জ খাদ্য। তারপরে উদ্ভিজ্জ খাদ্যর মধ্যে আর কি কি আছে দেখো তো, এখানে কি কি আছে। এই যে দেখো, এটা রুটি, রুটি কিন্তু তৈরি হয় গম থেকে। এই গম একটি উদ্ভিদ, তাহলে এটা হচ্ছে উদ্ভিজ্জ খাদ্য। ওকে, দেন এই যে যে স্যুপটা বলেছে, এই স্যুপটা হচ্ছে উদ্ভিজ্জ খাদ্য। ওকে, তারপরে দেখো, আচ্ছা এবার আমরা দেখি প্রাণীজ খাদ্য। প্রাণীজ খাদ্য মানে প্রাণী থেকে কি কি পাই? এই যে দেখো এখানে মাছ বলছে, মাছ তো প্রাণী থেকে, যেমন মাছ একটা প্রাণী, তাই এটা প্রাণীজ খাদ্য। এই যে মাংস, মাংস একটি প্রাণীজ খাদ্য। এই যে ডিম, ডিম কই থেকে আমরা পাই? মুরগি থেকে পাই বা হাঁস থেকে পাই, এটা একটা প্রাণী, তাই এটা প্রাণীজ খাদ্য। এই যে চাল, চাল কি? চাল কিন্তু হচ্ছে উদ্ভিদদের খাদ্য, ঠিক আছে? এটা কি উদ্ভিদ। চাল কই থেকে আসে? চাল, চাল আসে ধান থেকে, ধান গাছ থেকে, তাই না? সেই ধান গাছটা একটা উদ্ভিদ। এবং এটা আসলে আমি বুঝতে পারছি না এটা কি বলা আছে। এটা দেখো দুধ, দুধ কিন্তু অবশ্যই একটা প্রাণীজ খাদ্য, কারণ দুধটা আসে গরুর দুধ, গরু একটা প্রাণী, সুতরাং এটা একটি প্রাণীজ খাদ্য। চলো এবার পরবর্তী পৃষ্ঠায় সারসংক্ষেপ কি এখানে বলা আছে। মানুষ তার দেহের প্রয়োজনীয় শক্তি লাভের জন্য বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে। তুমি, আমি, আমরা শক্তি লাভের জন্য উদ্ভিদ ও প্রাণীকে গ্রহণ করি। হ্যাঁ, যেমন উদ্ভিজ্জ খাদ্য তুমি তো দেখলা, আবার প্রাণীজ খাদ্য তুমি দেখলা, এগুলো আমরা কি ইউজ করি না? আমরা গ্রহণ করি, এইসব খাদ্য হিসেবে গ্রহণ করি যাতে আমরা শক্তি লাভ করি। খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিবেশের উপর নির্ভরশীল। অর্থাৎ খাদ্যের জন্য তুমি, আমি, প্রত্যেকটা মানুষ অবশ্যই পরিবেশের উপর নির্ভরশীল। পরিবেশ থেকে আমরা খাদ্যগুলো পেয়ে থাকি, সেটা প্রাণীজ পরিবেশ, প্রাণীজ খাদ্য হোক বা উদ্ভিজ্জ খাদ্য হোক। এবার দেখো একটা মজার বিষয়, খাদ্যের মাধ্যমে শক্তির প্রবাহ। এই যে আমরা যে খাদ্য গ্রহণ করি, বেঁচে থাকা এবং বৃদ্ধির জন্য উদ্ভিদের সহ সকল জীবের শক্তি প্রয়োজন।
তুমি আমি প্রত্যেকটা জীবেরই কিন্তু শক্তির প্রয়োজন। তো উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে পানি এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে মাধ্যমে নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে। এখানে কি করে? প্রাণী কিন্তু নিজের খাদ্য নিজেই তৈরি করে, তাই না? সেটা তো আমরা পড়লাম, সেটা দেখলাম কিভাবে তৈরি করে, এবং সেটা কিন্তু অবশ্যই মুখস্থ রাখতে হবে তোমাদের। এই প্রাণী উদ্ভিদের প্রয়োজনীয়, আচ্ছা সরি একটু ভুল হয়েছে আমার, এই খাদ্য উদ্ভিদের প্রয়োজনীয় শক্তি যোগায়। এই যে যে খাদ্যটা তুমি আমি গ্রহণ করলাম, সেই রকম তো উদ্ভিদও এই খাদ্যগুলো সে বেঁচে থাকার জন্য গ্রহণ করে। কি গ্রহণ করে? পানি এবং কার্বন ডাই অক্সাইড, এবং সেখান থেকে সে কিন্তু খাদ্য তৈরি করে। সেই খাদ্য কি করে? তার প্রয়োজনীয় শক্তি যোগায়। উদ্ভিদ সূর্যের আলো থেকে শক্তি পেয়ে থাকে। তুমি একটা জিনিস মনে রাখবা যে পৃথিবীর সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। অর্থাৎ পৃথিবীতে যত শক্তি আসছে তার কিন্তু প্রধান মূলে আছে কিন্তু সূর্য। সে একইভাবে উদ্ভিদের উদ্ভিদ সূর্যের আলো থেকে শক্তি পেয়ে থাকে। প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে কখনোই পারে না। তুমি কখনোই নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবা না। তুমি কি কখনো হাঁস মুরগি ছাগল কি তৈরি করতে পারবা? কখনোই না। তুমি কি কখনো ধান গাছ আপেল গাছ কমলা গাছ লেবু গাছ এগুলো কি তৈরি করতে পারবা? কখনোই না। সুতরাং তুমি কিন্তু নিজের খাদ্য নিজে কিন্তু তৈরি করতে পারছো না। বেঁচে থাকার জন্য তাদের অবশ্যই উদ্ভিদ বা অন্য কোনো প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করতে হয়, তাই না? এভাবে খাদ্যের মাধ্যমে শক্তি প্রবাহিত হয়। শক্তির উৎস কি? প্রধান উৎস সূর্য। এটা অবশ্যই মনে রাখবা, এটা তোমাদের পরীক্ষায় আসবে। শক্তির প্রধান উৎস কি? সূর্য। নিজে নিজে খাদ্য তৈরির সময় এ শক্তি উদ্ভিদ দেহে প্রবাহিত হয়। এরপর প্রাণী উদ্ভিজ্জ উপাদান খাদ্য হিসেবে গ্রহণ করলে শক্তি প্রাণী দেহে পরিবাহিত ও সঞ্চিত হয়। চলো পরবর্তী পৃষ্ঠায় দেখি পরিবেশের পরিবর্তন। এখানে বলেছে কি কি কারণে পরিবেশের পরিবর্তন হয়। অনেকগুলো কারণে পরিবেশে কিন্তু পরিবর্তন হয়, তাই না? এটা দেখো, এখানে দুইটা ছবি বলেছে, ছবিগুলো দেখলে বুঝতে পারবে এটা উন্নয়নের পূর্বে, মানে এই ছবিটা আগে এরকম ছিল, পরবর্তীতে এইরকম হয়ে গেছে। আচ্ছা দেখো তো, এখানে বলেছে দুইটা প্রশ্ন, পরিবেশ পরিবর্তনে কার ভূমিকা সবচেয়ে বেশি। 2 নম্বর, তারা কেন পরিবেশে পরিবর্তন করছে। এটা আমি বলবো না, এগুলো তুমি একটু চিন্তা করবা এবং তোমার বন্ধুদের সাথে আলোচনাও করো। আসো, এখানে পরিবেশ পরিবর্তনের কারণসমূহ বলা রয়েছে, সেই কারণগুলো আমরা পড়বো এখন। প্রাকৃতিক পরিবেশ ও মানুষের নানা কর্মকাণ্ডের কারণে পরিবেশের স্বাভাবিক অবস্থার পরিবর্তন হয়। প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের নানা কর্মকাণ্ডের কারণে পরিবেশের স্বাভাবিক অবস্থার পরিবর্তন হয়। প্রাকৃতিক দুর্যোগ যেমন খরা, বন্যা, ঝড়, ভূমিকম্পের কারণে পরিবেশে পরিবর্তন ঘটে। মানুষ তার প্রয়োজনীয় জ্বালানি ও গৃহ নির্মাণ সামগ্রীর জন্য অনবরত গাছ কেটে ফেলছে। এছাড়া বিল, ঝিল, হাওর ভরাট করে অপরিকল্পিত রাস্তা, বাঁধ নির্মাণ, আবার শস্য উৎপাদন, খামার তৈরি, বাড়িঘর, রাস্তাঘাট, কলকারখানা তৈরিতে গাছপালা কেটে বনভূমি নষ্ট করছে। বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ আহরণ করতে মানুষ পরিবেশ পরিবর্তন করছে। তোমরা একটু কি খেয়াল করতে পারছো এটা কিসের প্রশ্নের উত্তর? এই যে দেখো যে তারা কেন পরিবেশে পরিবর্তন করছে, সেটার উত্তরে এটা আসতে পারে কিন্তু। পরিবেশ পরিবর্তন কারণ তাহলে এবার বইয়েরটা আমরা তো পড়লাম, এবার আমি একটু বুঝাই দিই তোমায় যে প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের নানা কর্মকাণ্ডের কারণে কিন্তু পরিবেশের পরিবর্তন হচ্ছে। এই যে প্রাকৃতিক দুর্যোগ তুমি যদি একটু তাকাও তাহলে দেখবা যে খরা হয়, বন্যা হয়, ঝড় হয়, ভূমিকম্প হয়। এগুলোই কারণে পরিবেশে পরিবর্তন হয়। কারণ কি? এই যে দেখো দেখো যখন খরা হয় তখন কি হয়? ফসল আর জন্মায় না, ফসলের মাঠ ফসল হয় না, তখন একটা বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়। আবার বন্যা যখন হয় তখন কি হয়? বন্যার পানিতে
ফসলের জমি পানির নিচে ডুবে যায়, ফলে সবকিছু নষ্ট হয়ে যায়। আবার ঝড় হলে কি হয়, ঝড় হলে তুমি দেখতে পাবা যে চারদিকে ঝড়ে সব লন্ডভন্ড হয়ে যায়, বাড়ি ঘর ভেঙে যায়, অনেক মানুষ মারা যায়। আবার ভূমিকম্পের কারণে বড় বড় বিল্ডিং গুলো ভেঙে যায়, অনেক সময় ব্রিজ ভেঙে যায়, এর মাধ্যমে অনেক মানুষের কিন্তু মৃত্যু পর্যন্ত হয়, হতাহত হয়। পরিবেশের সামগ্রিক অবস্থা একটা নষ্ট পর্যায়ে চলে যায়। মানুষ তার প্রয়োজনীয় জ্বালানি এবং গৃহ নির্মাণ সামগ্রীর জন্য অনবরত গাছ কেটে চলছে। জ্বালানি কিভাবে পাই? এই যে গাছ কাটছে, গাছের কাঠ থেকে কিন্তু রান্না করা জ্বালানি পাওয়া যায়, তাই না? এবং গৃহ নির্মাণ সামগ্রী, এই যে তুমি যে টেবিলে বসে থাকো বা খাটে ঘুমাও, সেগুলো কিন্তু কাঠের তৈরি। তো এই কাঠটা কই থেকে পাই? গাছ থেকে পাই। ফলে গাছ কেটে এইসব প্রয়োজনীয় জ্বালানি এবং গৃহ নির্মাণের জন্য সামগ্রী তৈরি করার জন্য নরমালি গাছ কেটে ফেলছে। এই গাছ কাটার ফলে কি কি হচ্ছে? গাছ কাটার ফলে কিন্তু গাছ কিন্তু খাদ্য তৈরি করতে পারছে না। সেই খাদ্য তৈরি করতে না পারায় আমরা কিন্তু খাদ্য পাচ্ছি না। আবার তারা যে অক্সিজেনটা সরবরাহ করে, সেই অক্সিজেন কিন্তু দিতে পারছে না। ফলে আমরা কিন্তু শ্বাস গ্রহণের সময় অক্সিজেনটা গ্রহণ করতে পারছি না। এরপরে দেখো, এছাড়া বিল ঝিল হাওর ভরাট করে অপরিকল্পিত রাস্তা, বাঁধ নির্মাণ, শস্য উৎপাদন, খামার বাড়ি, বাড়িঘর, গাছপালা, কলকারখানা তৈরিতে গাছপালা কেটে বনভূমি নষ্ট করছে। গাছপালা কাটা কি ঠিক হচ্ছে? কখনোই না। অবশ্যই আমাদের রাস্তাঘাট, বাঁধ নির্মাণ এগুলো করা প্রয়োজন, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যাতে গাছপালা আমরা একবার নিধন না করি। কারণ গাছপালা যদি শেষ হয়ে যায়, তাহলে তুমি আমি পৃথিবীতে কোনো জীবই বেঁচে থাকতে পারবো না। বিভিন্ন প্রাকৃতিক সম্পদ আহরণ করতে পরিবেশ পরিবর্তন করছে। আচ্ছা দেখো, এখানে কয়েকটা ছবি আছে। এখানে কি বলছে যে মানুষ বনের গাছ কেটে রাস্তা তৈরি করছে। সেটা কি কখনো উচিত? কারণ গাছপালা তো কেটে ফেললে পরিবেশে ক্ষতি হবে। এখানে দেখো যে এই ছবিটা দেখো, জ্বালানি কাঠ সংগ্রহ, আসবাবপত্রের জন্য গাছ কাটা হচ্ছে। এই যে গাছ কেটে কেটে এই জ্বালানি কাঠে আসবাবপত্র তৈরি করা হয়। আবার দেখো, এই যে দেখো ঝড়ের পরিবেশে পরিবর্তন। এই ঝড়ের মাধ্যমে দেখো এখানে একটা গরু মারা গেছে, বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে, তাই না? এগুলো তো কখনো কাম্য না। তাই পরিবেশ রক্ষার্থে আমাদের গাছপালা কিন্তু কাটা হবে না। যদি আমরা একটা গাছ কাটি, তাহলে আরো 10টা গাছ আমাদের লাগানো দরকার। পরিবেশ পরিবর্তনের প্রভাব। পরিবেশের নানাবিধ পরিবর্তনের ফলে বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা যায়। যেমন সার্বিকভাবে এই সকল পরিবর্তনের ফলে জলবায়ু পরিবর্তন ঘটে। চলো দেখে নেই কি কি জলবায়ু পরিবর্তন ঘটে। পরিবর্তনের অন্যতম উদাহরণ হলো তাপমাত্রা বৃদ্ধি। এই যে গাছপালা যে কেটে ফেলি আমরা, এর ফলে পরিবেশের তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। একইভাবে জলবায়ু পরিবর্তনের ফলে অসময়ে বৃষ্টিপাত হ্রাস, অসময়ে বৃষ্টিপাত হ্রাস, খরা, জলোচ্ছ্বাস, লবণাক্ততা, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়। প্রাকৃতিক দুর্যোগের ফলে মানুষ ও অন্যান্য জীবের জীবন এবং বাসস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাই না? এইগুলো তোমাদের মনে রাখতে হবে অ্যাকচুয়ালি কি কি হয়। কি করে? জলবায়ু পরিবর্তন ঘটে, ফলে তাপমাত্রা বৃদ্ধি পায়। একইভাবে অসময়ে বৃষ্টিপাত, মানে যে সময় বৃষ্টি হওয়ার কথা না, মানে মনে করো যে শীতকালে তোমার বৃষ্টি হচ্ছে, এটা কিন্তু অসময়ে বৃষ্টিপাত। বৃষ্টি হওয়া দরকার বর্ষাকালে। আবার বর্ষাকালে যে পরিমাণ বৃষ্টি হওয়া প্রয়োজন, সেই পরিমাণ কিন্তু বৃষ্টি কিন্তু হয় না। আবার খরা, এই দেখো খরার এখানে কি হয়েছে দেখো, এখানে কিন্তু মাঠ ঘাট সব শুকিয়ে গেছে, গাছের পাতা, গাছ মরে যাচ্ছে। তারপর জলোচ্ছ্বাস হয়, লবণাক্ততা হয়, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়। এভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। চলো এবার আমরা অনুশীলনী প্রশ্নগুলো একবার দেখে নিই এবং এগুলো উত্তর করার চেষ্টা করি। অনুশীলনীর ১ নম্বর, শূন্যস্থান পূরণ। আমরা এটা দেখি অ্যাকচুয়ালি এখানে কি কি অ্যান্সার দেওয়া যেতে পারে, তাই না? আসো, ১ নম্বরে কি বলেছে, ড্যাশ হলো এমন একটা জায়গা যেখানে প্রাণী নিরাপদে থাকে। বলতো এখানে কি হবে? এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে আশ্রয়স্থল। এটা কি হবে? আশ্রয়স্থল। আমি এটা লিখে দিলাম না, আমি কিন্তু বলে দিচ্ছি। লিখে নেওয়ার দায়িত্ব তোমাদের। এবং অবশ্যই উপরে যে 6টা পৃষ্ঠা আমি পড়ালাম, 7টা 8টা পৃষ্ঠা পড়ালাম,
সেইগুলো ভালো করে পড়বা, তাহলে এসব সকল প্রশ্ন উত্তর নিজে নিজে করতে পারবা। 1 নম্বর প্রশ্নে ড্যাশ হলো এমন একটা জায়গা যেখানে প্রাণী নিরাপদে থাকে, এটা হচ্ছে আশ্রয়স্থল। 2 নম্বর, জীব তার প্রয়োজনীয় সকল বস্তু ড্যাশ থেকে পেয়ে থাকে, কই থেকে পেয়ে থাকে, পরিবেশ থেকে পেয়ে থাকে, পরিবেশ, ঠিক আছে। আচ্ছা দেখো এটা তাহলে কি হবে, এটা কিন্তু পরিবেশ হবে, পরিবেশ থেকে পেয়ে থাকে, পরিবেশ। ওকে, আমার কি লিখে দিতে হবে? আমার মনে হয় লিখে দিতে হবে না, তারপর লিখে দেই। এই হচ্ছে পরিবেশ। আচ্ছা দুঃখিত, আমার লেখা খারাপ হওয়ার কারণে আমি মাউস দিয়ে লিখছি, তো এই জন্য আমার লেখাটা খারাপ হয়েছে। 3 নম্বর হচ্ছে যে উদ্ভিদের খাদ্য তৈরিতে ড্যাশ পানি ও বায়ু প্রয়োজন। তুমি কি একটু মনে করতে পারবা কি কি প্রয়োজন ছিল? আমাদের 3টা বিষয় দরকার ছিল উদ্ভিদের খাদ্য তৈরিতে। একটা হচ্ছে সূর্যের আলো, পানি এবং বায়ু। এখানে পানি এবং বায়ু বলা আছে এবং সূর্যের আলো কিন্তু দেওয়া নাই। তাহলে এখানে খাদ্য তৈরিতে সূর্যের আলো, পানি এবং বায়ু প্রয়োজন। 4 নম্বরে কি বলা হয়েছে? মানুষ ড্যাশ আহরণ করতে পরিবেশে পরিবর্তন করছে। মানুষ তাহলে কি আহরণ করতে পরিবেশে পরিবর্তন করছে? মানুষ প্রাকৃতিক সম্পদ আহরণ করতে। কি আহরণ করতে? প্রাকৃতিক সম্পদ আহরণ করতে পরিবেশে পরিবর্তন করছে। এগুলো অবশ্যই নিজে আগে একবার ট্রাই করবা তোমরা পারো কিনা, তারপরে আমার এসব সলিউশন দেখবা। নিজে অবশ্যই আগে ট্রাই করতে হবে একবার। তারপরে আসো 2 নম্বরে। 2 নম্বরে এখানে কি বলেছে? খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ বাতাসে কি ত্যাগ করে বলো তো? খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ বাতাসে উদ্ভিদ যেটা ত্যাগ করে সেটা কিন্তু তুমি গ্রহণ করো। উদ্ভিদ কি ত্যাগ করে? উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করে। এই যে এটা অ্যান্সার, ওকে, এটা অ্যান্সার, অক্সিজেন ত্যাগ করে। বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি মানুষ কোথা থেকে পায়? বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি শুধু মানুষ নয়, প্রত্যেকটা প্রাণী বেঁচে থাকার জন্য শক্তি কোথা থেকে পায়? খাদ্য থেকে পায়। তারপরে আসো নিচের দিকে, এখানে বলেছে সংক্ষিপ্ত প্রশ্ন, তাই না? কোন কোন প্রাকৃতিক দুর্যোগ পরিবেশে পরিবর্তন ঘটাতে পারে? জীবের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন? উদ্ভিদের খাদ্য তৈরিতে কি কি প্রয়োজন? এবং 4 নম্বরে বর্ণনামূলক প্রশ্ন বলেছে মানুষ কিভাবে পরিবেশে পরিবর্তন করছে। একটি ইট সবুজ ঘাসের উপর কয়েকদিন রেখে দিলে ঘাসের চাপা পড়ার ফলে ঘাসের কি ঘটবে? পরিবেশ পরিবর্তনের ফলে জীব কিভাবে ক্ষতিগ্রস্ত হয়? আবাসস্থল এবং আশ্রয়স্থলের মধ্যে পার্থক্য কি? দেখো এই 4টা প্রশ্নের এবং উপরে যে 3টা প্রশ্ন বলেছে এগুলো সবকিছুই কিন্তু আমাদের গল্পের মধ্যে রয়েছে। তারপরে যদি তোমরা যদি না পারো তাহলে অবশ্যই কমেন্টে লিখবা, আমি এইসব আনসার তোমাদেরকে দেব। এবং 5 নম্বরে বলেছে কি যে খাদ্যের মাধ্যমে শক্তি কিভাবে সূর্য থেকে মানুষের কাছে আসে তা নিচে লেখাগুলো ব্যবহার করে বর্ণনা করো এবং তীর চিহ্ন ব্যবহার করে শক্তি প্রবাহ দেখাও। তোমরা যদি এটাও যদি না পারো তাহলে কমেন্টে লিখবা, আমি এগুলোর জন্য আলাদা ভিডিও করে তোমাদের অবশ্যই অবশ্যই দিব। আর হ্যাঁ, তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি কমেন্ট করবা, তোমার মতামত জানাবা। মতামতের জন্য আমি অপেক্ষা করব। তোমার কমেন্টগুলো আমাকে অনুপ্রাণিত করবে এবং আরো পরবর্তীতে ভিডিও চাইলে সাবস্ক্রাইব করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।